আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে অনার্স প্রথম বর্ষ এবং তৃতীয় বর্ষ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ক্লাসের উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো যে একটা মানুষের সাথে আরেকটি মানুষের কোনো মিল নাই, একটা উদ্ভিদের সাথে আরেকটি উদ্ভিদের কোনো মিল নাই, কিন্তু তোমরা জানো যে একটি বিষয়ে মিল আছে। সে বিষয়টি কি? সে বিষয়টি হচ্ছে কোষ। তাহলে আমাদের আজকে পড়ার মূল বিষয়বস্তু হচ্ছে কোষ। দেখে আমরা আমাদের টপিকসটা দেখে নেই যে তাহলে আমাদের আজকের মূল বিষয়বস্তু কোষ। তা প্রথমে আমরা জেনে নেই যে কোষের সংজ্ঞা কী। কোষের সংজ্ঞা বিভিন্ন দেখো, এখানে আমরা লিখেছি কোষের সংজ্ঞা। আমি মুখে বলবো, তোমরা মুখস্থ করে ফেলবে। কোষের সংজ্ঞা হচ্ছে জীবদের গঠন এবং কার্যকারী একক। লোয়েন সিকেবিস 1963 সালে একটি সংজ্ঞা দিয়েছে। সেই সংজ্ঞাটি এরকম যে অন্য কোনো জৈব বস্তুবিহীন আধারে নিজের অনুরূপ জীব সৃষ্টির ক্ষমতা সম্পন্ন অর্ধবেদ্য পর্দায় আবৃত জৈবনিক কার্যে লিপ্ত এককে বলা হয় কোষ। এটা কোষের আধুনিক সংজ্ঞা। কোনো সময় যদি উল্লেখ করে দেয় যে কোষের আধুনিক সংজ্ঞা দাও, তাহলে এই সংজ্ঞাটি তোমাদেরকে লিখতে হবে। আর আমরা প্রথমে যে সংজ্ঞাটি বলেছি সেটা হচ্ছে জীবদের গঠন এবং কার্যকারী একক কোষ। এটা একটি সাধারণ সংজ্ঞা। এছাড়া আধুনিক কালের চিন্তায় কোষকে কীভাবে সংজ্ঞায়িত করা হয় যে প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত নিউক্লিয়াস নিয়ন্ত্রিত একখণ্ড সাইটোপ্লাজমিক কোষ। এছাড়া কোষকে আরও অন্যভাবে সংজ্ঞায়িত করা যায় যে প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত একখণ্ড প্রোটোপ্লাজমিক কোষ। তাহলে আমরা কোষের সংজ্ঞা শিখে ফেললাম। কী কী সংজ্ঞা শিখে ফেললাম? যে একটা আধুনিক সংজ্ঞা শিখলাম, সাধারণ সংজ্ঞা শিখলাম, আধুনিক কালের চিন্তায় বর্তমানে কিভাবে কোষকে সংজ্ঞায়িত করা হয় সেটাও আমরা শিখলাম। সেই সংজ্ঞাটি আমি আবার বলছি যে প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত নিউক্লিয়াস নিয়ন্ত্রিত একখণ্ড সাইটোপ্লাজমিক কোষ। একখণ্ড সাইটোপ্লাজমকে কেন কোষ বলা হলো? কারণ সাইটোপ্লাজমের ভিতর গোলগি বডি, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রিওল, এই লিভিং অর্গানেলগুলো এখানে আছে। সেই কারণে একখণ্ড সাইটোপ্লাজমিক কোষ। তা কোষের প্রকারভেদ আমরা একটু জেনে নেই। কোষের প্রকারভেদ, কোষের প্রকারভেদ আমরা দেখেছি, একটা লিখেছি যে আদি কোষ এবং প্রকৃত কোষ। এটা আসলেও নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষগুলিকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আদি কোষ আর একটি প্রকৃত কোষ। আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য আমি পর্যায়ক্রমিকভাবে বলবো, তোমরা জানার চেষ্টা করবে। আদি কোষে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে না, প্রকৃত কোষে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে। আদি কোষে রাইবোজোম থাকে 70S আর প্রকৃত কোষে রাইবোজোম থাকবে 80S। এই শব্দটি আমরা যখন রাইবোজোমের প্রকারভেদ পড়াবো তখন আমরা এটা বলবো। আদি কোষে গোলগি, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, সেন্ট্রিওল ইত্যাদি থাকে না। প্রকৃত কোষে এই গোলগি, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, সেন্ট্রিওল ইত্যাদি থাকে। আদি কোষ বিভাজিত হয় অ্যামাইটোসিস পদ্ধতিতে আর প্রকৃত কোষ বিভাজিত হয় মাইটোসিস এবং মিওসিস পদ্ধতিতে। আদি কোষ কারা? যেমন ভাইরাস, ছত্রাক ইত্যাদি, ব্যাকটেরিয়া, এরা হচ্ছে আদি কোষ। আর প্রকৃত কোষ উন্নত সমস্ত উদ্ভিদ এবং প্রাণীর কোষ হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ বিভাজিত হয় অ্যামাইটোসিস আর প্রকৃত কোষ মাইটোসিস এবং মিওসিস। তোমরা যদি আবার লক্ষ্য করো যে এই পার্থক্যগুলো আমরা কি কি বলেছি বা মেইন পার্থক্য, আদি কোষে সুস্পষ্ট নিউক্লিয়াস নাই, প্রকৃত কোষে সুস্পষ্ট নিউক্লিয়াস আছে। আদি কোষে বিভিন্ন অর্গানেলগুলো নাই, প্রকৃত কোষে আছে। শুধু রাইবোজোম দুই দিকেই থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনেকে ভুল করে যে আদি কোষ আর প্রকৃত কোষে রাইবোজোম নিয়ে, আসলে রাইবোজোম দুই দিকেই থাকে। এছাড়া জনন কাজের উপর ভিত্তি করে কোষগুলো আরও দুই প্রকার আছে। একটা হলো দেহকোষ আর একটা জনন কোষ, যেটা আমরা ব্ল্যাকবোর্ডে হয়তো উল্লেখ করিনি, তবে এটা বইতে আছে, এটা বই থেকে এটা দেখে নিতে পারো। যে একটা হলো ইংরাজি শব্দ সোমাটিক সেল আর একটা রিপ্রোডাক্টিভ সেল। সোমাটিক সেল অর্থাৎ জীবদেহ গঠন করে আর রিপ্রোডাক্টিভ সেল প্রজনন ক্রিয়ায় অংশ নেয়।
তা সোমাটিক সেল সবসময় টুয়াইস এন সংখ্যা ক্রোমোজোম বহন করে, আর রিপ্রোডাক্টিভ সেল এন সংখ্যা ক্রোমোজোম বহন করে। আর সোমাটিক সেল জনন কার্যে অংশ নেয়, আর সোমাটিক সেল দেহ গঠনে অংশ নেয়, আর রিপ্রোডাক্টিভ সেল জনন কার্যে অংশ নেয়। এছাড়াও বিভিন্ন প্রকার কোষ আছে, যেমন গ্রন্থি কোষ, সংবেদী কোষ, পেশী আবরণী কোষ, স্নায়ু কোষ ইত্যাদি ইত্যাদি ধরনের কোষ আছে। তাহলে আমরা এ পর্যন্ত কি শিখলাম? কোষের সংজ্ঞা শিখলাম এবং কোষের প্রকারভেদ শিখলাম। প্রকারভেদের ভিতর কী কী শিখলাম? আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য, আর একটা শিখেছি দেহ কোষ আর জনন কোষ, যেটার ইংরাজি শব্দ সোমাটিক সেল, রিপ্রোডাক্টিভ সেল। আমি সোমাটিক সেল আর রিপ্রোডাক্টিভ সেল আর একটু ক্লিয়ার করে দিই। সোমাটিক সেল এরা জীবদেহ গঠন করে, রিপ্রোডাক্টিভ সেল প্রজনন ক্রিয়ায় অংশ নেয়। সোমাটিক সেল টুয়াইস এন সংখ্যা ক্রোমোজোম বহন করে, অর্থাৎ এরা ডিপ্লয়েড, আর ওরা হ্যাপ্লয়েড এন সংখ্যা ক্রোমোজোম বহন করে। সোমাটিক সেল প্রজনন কার্যে অংশ নেয় না, রিপ্রোডাক্টিভ সেল প্রজননের কার্যে অংশ নেয়। এছাড়া আরও বিভিন্ন প্রকার কোষ আছে, সেটা আমরা বলেছি যে গ্রন্থি কোষ, স্নায়ু কোষ, পেশী আবরণী কোষ, মেমারি গ্ল্যান্ড সেল ইত্যাদি ইত্যাদি ধরনের কোষ আছে। এখন আমরা সংক্ষেপে কোষের স্ট্রাকচারটা জানার চেষ্টা করব। কোষ দেখো, কোষগুলো কয়টি ভাগে ভাগ করা হয়েছে? প্রথমে দুইটি অংশে আমরা বিভক্ত করতে পারি, একটা হলো প্লাজমা মেমব্রেন আর একটা হলো প্রোটোপ্লাজম। আমরা চিত্রের সাহায্যে এটা দেখাইব। তাহলে কোষের দুইটা অংশ, একটা প্লাজমা মেমব্রেন আর একটা প্রোটোপ্লাজম। প্লাজমা মেমব্রেনে আর কোনো ভাগ নাই, যেটা আমরা ক্লাসে অলরেডি পড়াইছি বিভিন্ন মতবাদ। এই প্রোটোপ্লাজমের আবার ভাগ আছে। প্রোটোপ্লাজমের দুইটা ভাগ আছে, একটা হলো সাইটোপ্লাজম আর একটা নিউক্লিয়াস। প্রথমেই আমরা আসি যে নিউক্লিয়াসের কী কী অংশ আছে। নিউক্লিয়াস আছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন জালিকা। আর সাইটোপ্লাজম, যেটা আমরা কোষের সংখ্যার ভিতরে বলেছি, সাইটোপ্লাজমের আবার তিনটে অংশ আছে। যেমন একটা অংশ ম্যাট্রিক্স, এর কোনো ভাগ নাই। কোষীয় অঙ্গাণু, এর অনেকগুলো ভাগ আছে, আর কোষীয় জড়বস্তু। এখন আমরা দেখি কোষীয় অঙ্গাণুগুলো কি কি ভাগ আছে, যেটা আমরা পার্থক্যের ভিতরে বলেছিলাম। এন্ডোপ্লাজমিক জালিকা আছে, রাইবোজোম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, গোলগি বডি আছে, লাইসোজোম আছে, সেন্ট্রিওল আছে, কোষ গহ্বর আছে, পারঅক্সিজম এবং বিভিন্ন অনুনালিকা। এই 9টি অর্গানেলি আছে। এই 9টি অর্গানেলি সরাসরি জীবনের সাথে সম্পর্কিত। এছাড়া কোষীয় বস্তু আছে, সঞ্চিত খাদ্য এবং খরিত পদার্থ। আমরা এই চারটা আবার যদি একটু বলি যে কোষের দুইটা পার্ট, একটা হলো প্লাজমা মেমব্রেন আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্লাজমা মেমব্রেন আর একটা প্রোটোপ্লাজম। প্লাজমা মেমব্রেনের কোনো ভাগ নাই, আমরা প্লাজমা মেমব্রেনের ক্লাসে পড়েছি। আর প্রোটোপ্লাজমের অবশ্য ভাগ আছে, একটা সাইটোপ্লাজম আর একটি নিউক্লিয়াস। নিউক্লিয়াসে আমরা জানি যে 4টে অংশ আছে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা আর নিউক্লিওপ্লাজম। আর সাইটোপ্লাজমের আবার কতগুলো ভাগ আছে, যেমন বিভিন্ন অর্গানেলি থাকে, যেমন গোলগি বডি, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রিওল, এই জিনিসগুলো থাকে। এছাড়াও দেখা যায় যে সঞ্চিত পদার্থ, তারপরে হলো সঞ্চিত পদার্থ আর খরিত পদার্থ আর ম্যাট্রিক্স। এইভাবে সাইটোপ্লাজমের অনেকগুলো অংশ আছে এবং সাইটোপ্লাজমের অর্ডিনালি গুরুত্ব সহকারে আমাদেরকে পড়তে হবে, যেটা আমরা ক্লাসে বেশ কয়েকটা পড়ে ফেলেছি। এখন আসি আমরা কোষের স্ট্রাকচারের ক্ষেত্রে। কোষের স্ট্রাকচারে একটু খেয়াল করো, আমরা এখানে একটা ছবি এঁকেছি, বা এই ছবির সাথে তোমরা একটা বোঝার চেষ্টা করবে। সেই ছবিটা খেয়াল করো যে একদম কোষের যে 3টে অংশ, কোষের আমরা কয়টি অংশ বলেছি? 3টে অংশ বলেছি। কী কী অংশ বলেছি? একটা হলো প্লাজমা মেমব্রেন, আর একটা বলেছি নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। তা আমরা যদি এই চিত্রটা লক্ষ্য করি, একদম বাইরের দিকে আছে প্লাজমা মেমব্রেন, একদম বাইরে কি আছে? প্লাজমা মেমব্রেন। এটা সবাই বলতে পারবে। এই প্লাজমা মেমব্রেনের গঠন একটানা চারিদিকে সমান হয় না, কোনো কোনো সময় এরকম আঙ্গুলের মতন অভিক্ষেপ তৈরি হয়ে যায়। আমাদের যে হাতের আঙ্গুল আছে, সেই হাতের আঙ্গুলের মতন অভিক্ষেপ তৈরি হয়ে যায়। আমরা এখানে কয়েকটি আঙ্গুল দেখাই দিচ্ছি। এই আঙ্গুলের মতন অভিক্ষেপ তৈরি হয়, তার নাম হলো মাইক্রোভিলি বা মাইক্রোভিলাই, যেটা আমরা চিত্রের সাহায্যে স্পষ্ট দেখাই দিছি এবং তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া থলির মতন একটা অংশ তৈরি হয়ে যায়, যেখানে আমরা আন্ডারলাইন করি নাই। এটা হলো মেসোজোম, এটার নাম মেসোজোম।
এই থলির মতন অংশটির নাম হলো মেসোজোম। তাহলে আমরা যে কোষের, বিশেষ করে প্রাণী কোষের যে তিনটে অংশ, সেই তিনটে অংশ একটা অংশ হচ্ছে এই প্লাজমা মেমব্রেন, যেটা আমরা মোটামুটি ক্লিয়ার করলাম এবং অলরেডি আমরা প্লাজমা মেমব্রেনের গঠনটা ক্লাসে পড়িয়ে ফেলছি। এরপরে আসো নিউক্লিয়াস। আমরা সাইটোপ্লাজমটা একটু পরে বলি। দেখো নিউক্লিয়াসের 4টে অংশ আছে, একদম বাইরের দিকে আবরণী আছে, নিউক্লিয়ার আবরণী আছে, এর নাম হলো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার আবরণী, আমরা যে কোনো নামে এটা ডাকতে পারি। এই জিনিসগুলো আবার আমাদের ডিটেলস পড়তে হবে। তা নিউক্লিয়ার আবরণী আছে, এছাড়াও একটা আবরণী আর একটা আবরণীর মাঝে মাঝে কিছু রন্ধ্র আছে, এই রন্ধ্র বা ছিদ্র, এই রন্ধ্র আছে কার ভিতর আছে? নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে এটা থাকে। এই রন্ধ্র দ্বারাই সাইটোপ্লাজম থেকে বিভিন্ন বস্তু নিউক্লিয়াসের ভিতর আদান প্রদান হয়। এছাড়া আছে ক্রোমাটিন, যেটা সুতার মতন অংশগুলো দেখতে পাচ্ছ, সুতার মতন এই অংশগুলোর নাম হচ্ছে ক্রোমাটিন। এই ক্রোমাটিন আবার দুই ধরনের হয়, এটা ছবির সাইজে দেখানো না, এটা আমরা যখন এই নিউক্লিয়াস পড়বো তখন আমরা এটা বলবো। একটা হলো ইউক্রোমাটিন আর একটা হলো হেটারোক্রোমাটিন। এছাড়া আর একটি গাঢ় একটা অংশ দেখা যাচ্ছে, একদম গাঢ়, হ্যাঁ, কালো কালো এবং গাঢ় অংশটা, এটার নাম হলো নিউক্লিওলাস। বিজ্ঞানী ফন্টানা এই নিউক্লিয়াস আবিষ্কারের আগেই এই জিনিসটা প্রত্যক্ষ করেছিল বা আবিষ্কার করেছিল, কারণ এই জিনিসটা গাঢ়, বিজ্ঞানীদের নজরে এটাই তাড়াতাড়ি নজরে আসে। এর আর একটা অংশ আছে নিউক্লিওপ্লাজম, যেটা ফোটা ফোটা অংশ দেখানো আছে, ফোটা ফোটা চারিদিকে, এই অংশটার নাম হলো নিউক্লিওপ্লাজম। তাহলে আমরা এখানে 5টি অংশ দেখতে পেলাম, মূল অংশ 4টি, রন্ধ্র হিসাব করলে আরেকটি অংশ বেড়ে যায়। তাহলে আমরা এই নিউক্লিয়াসের ভিতর 5টি অংশ পাইলাম। আমরা যখন নিউক্লিয়াস পড়ব এই 5টি অংশ বিস্তারিত আলোচনা করব, এর কাজ, এর গঠন বিস্তারিত। এছাড়া কোষের আরেকটি অংশ হচ্ছে যে সাইটোপ্লাজম, কারণ আমরা কোষের সংজ্ঞার ভিতর বলেছি আধুনিক কালের চিন্তায় যে সংজ্ঞাটি, যে প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত, নিউক্লিয়াস নিয়ন্ত্রিত একখণ্ড সাইটোপ্লাজমিক কোষ। তাহলে আমরা এখন জানি যে সাইটোপ্লাজমের ভিতর কী কী আছে। যে সাইটোপ্লাজমে যেহেতু কোষ হয়, তাহলে গুরুত্বপূর্ণ অর্গানেলই সাইটোপ্লাজমিক। তাহলে সাইটোপ্লাজমের ভিতর দেখো কী কী আছে। একটি আছে মাইটোকন্ড্রিয়া, এই পাশে একটা মাইটোকন্ড্রিয়া, এই চিত্রে কয়েকটি মাইটোকন্ড্রিয়া দেখানো আছে, একটা মাইটোকন্ড্রিয়া, একটা মাইটোকন্ড্রিয়া, একটা মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াগুলি অনেকগুলি কোষে আমরা দেখাইতে পারি। এই জায়গায় একটা আছে, তুমি যত পারো এই চিত্র এগুলো দেখাই দিবে এবং একই বিষয় এবং যে কোনো একটিকে হাইলাইট করবে, আন্ডারলাইন করবে, এটার নাম হলো মাইটোকন্ড্রিয়া। এরপরে আসো গোলগি বডি। এই যে এখানে আমরা গাঢ় করে দেখাইছি গোলগি বডি। গোলগি বডি একটা বহুরূপী অর্গানেলি, এই বিভিন্ন বইতে বিভিন্ন রকম গোলগি বডির ছবি আঁকা থাকে, এর নাম হলো গোলগি বডি। তারপরে আরেকটি অংশ হলো সেন্ট্রোজোম, এই যে এখানে গোল করে দেখাইছি। এই সেন্ট্রোজোমের ভিতর দুইটি সেন্ট্রিওল থাকে। একটি সেন্ট্রোজোমে সাধারণত দেখা যাচ্ছে দুইটি সেন্ট্রিওল থাকে, সেটা আমরা চিত্রের সাহায্যে দেখাইছি। এই সেন্ট্রোজোম বা সেন্ট্রিওলটা সাধারণত নিউক্লিয়াসের উপরের দিকে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা এই সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম কোনো সময় সাইডে দেখাবে না, এটা একদম নিউক্লিয়াসের উপরেই থাকবে। এরপরে আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে বইতে অনেক সময় সংক্ষেপে ER লেখা হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার দুই ধরনের, একটা হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তা আমরা এখানে দুইটি আমরা দেখাইছি। এই ছবিতে দেখো এটার উপরে কোনো ফোটা ফোটা কিছু লেগে নাই, এর নাম হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ এর গায়ে রাইবোজোম লেগে নাই বা কোনো কিছু লেগে নাই, এই কারণে এটা হলো স্মুথ। আর এই ছবিতে দেখো, এখানে একটু দেখো যে এখানে আমরা লিখেছি অমসৃণ, তার মানে এখানে ফোটা 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 রাইবোজোম লেগে আছে, এই জন্য এর নাম হয়েছে কি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ইংরেজি শব্দ হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর মসৃণ হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো আমি আশা করি এটাও তোমরা ক্লিয়ার হয়েছো যে রাইবোজোম লেগে থাকলে সেটা অমসৃণ বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা সংক্ষেপে ER, আর যদি রাইবোজোম লেগে না থাকে তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেকে সংক্ষেপে বলা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এছাড়াও আরও কিছু অর্গানেলি আছে, যেমন ধরো এই যে লাইসোজোম। এই যে লাইসোজোম, এটা আমরা দেখাইছি যে সাইটোপ্লাজমের ভিতরে আরেকটা অর্গানেলি আছে কি লাইসোজোম। এই লাইসোজোম সাধারণত দেখা যায় প্রাণী কোষেই থাকে, উদ্ভিদ কোষে থাকে না, তবে আধুনিককালে বিজ্ঞানীরা উদ্ভিদ কোষে এটা আবিষ্কার করেছে। তাহলে আমরা লাইসোজোমটাও দেখলাম। এছাড়া কোষে আর একটি গুরুত্বপূর্ণ অর্গানেলি আছে, সেটা হলো মুক্ত রাইবোজোম। এই যে আমরা এখানে দেখাইছি ছোটো ছোটো করে, তবে রাইবোজোমটা কোষের বিভিন্ন জায়গায় থাকতে পারে, সাইটোপ্লাজমের যে কোনো এরিয়ায় এটা থাকতে পারে।
এছাড়া আমরা আরেকটা অংশ দেখাইছি এখানে যে কোষ গহ্বর। এই কোষ গহ্বর সাধারণত দেখা যায় প্রাণী কোষে থাকে। যদি এটা আমরা উদ্ভিদ কোষে থাকে, এই কোষ গহ্বর থাকে উদ্ভিদ কোষে। যদি উদ্ভিদ কোষ হইতো তাহলে পুরো অংশ নিয়ে প্রায় অর্ধেক অংশ নিয়ে কোষ গহ্বর থাকতো। আসলে প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, থাকলেও ছোট থাকে। আমরা এখানে কয়েকটি দেখাইছি এবং একদম ছোট থাকে। তাহলে আমরা দেখো এখানে যে কোষের যে স্ট্রাকচারের ভিতরে আমরা বলেছিলাম যে কোষের তিনটা অংশ, একটা হলো প্লাজমা মেমব্রেন যেটা আমরা দেখাইছি, এরপরে আসো নিউক্লিয়াস যেটা আমরা বলেছি, এরপরে আসো সাইটোপ্লাজম এবং যার ভিতর বিভিন্ন অর্গানেল এগুলো আছে সেটাও আমরা দেখাইছি। তাহলে কোষ মানেই যে প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম স্ট্রাকচার আকারে আমরা বলেছি এবং এখানে চিত্রের সাহায্যে আমরা এটা দেখাই দিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চিত্রটা কিন্তু পরীক্ষায় আসে, যেমন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের নিচে একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। যদি প্রাণী কোষ অঙ্কন উল্লেখ থাকে তাহলে তোমাকে এই প্রাণী কোষের চিহ্নিত চিত্রটাই আঁকতে হবে, আর যদি উল্লেখ নাম থাকে তাহলে প্রাণী কোষের একটা চিত্র অঙ্কন করে দিলেই হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন পড়াবো সেল থিওরি। এই সেল থিওরি পড়ানোর আগে আমরা কোষের আর একটু আকার আকৃতি এগুলো জেনে নিই। এই পৃথিবী বৈচিত্র্যময়, এর জীবদেহ বৈচিত্র্যময়, এর কোষগুলোও কিন্তু বৈচিত্র্যময়। যেমন কোষের কোনো নির্দিষ্ট আকার নাই। যেমন উট পাখির ডিম, এটা সবচেয়ে বড় কোষ, এটা অনেক বড়। আবার দেখা যায় যে খালি চোখে দেখা যায় না, এরকম অনেক কোষ আছে। যেমন মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম নামক প্রাণীর কোষ হলো সবচেয়ে ছোট কোষ। যেমন স্নায়ু কোষ, শাখা প্রশাখা সহ 1 মিটার পর্যন্ত লম্বা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই কোষগুলো মাপার একক জানো তোমরা? এই কোষগুলো মাপার একক হলো মাইক্রন, মিলিমাইক্রন, অ্যাংস্ট্রম। সবচেয়ে ছোট হচ্ছে অ্যাংস্ট্রম। তাহলে আমরা এখন সেল থিওরিতে চলে যাই। দেখো আমরা ব্ল্যাকবোর্ডে উল্লেখ করেছি সেল থিওরি। এই সেল থিওরি এটা পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। এই সেল থিওরি পড়ার আগে আমাদের মাইক্রোস্কোপের সম্পর্কে একটু ধারণা নিতে হবে। যে এভি লিওনহুক ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করলো। ওনার ওই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দ্বারা অনেক কিছু পরীক্ষা করলেন এবং সফল কাম হলেন। তা 19বিংশ শতাব্দীতে দুইটা আলোড়নকারী মতবাদ ছিল জীববিজ্ঞানে। 19বিংশ শতাব্দীতে দুইটা আলোড়নকারী মতবাদ ছিল। তার ভিতর একটি ছিল সেল থিওরি, অন্যটি ছিল বিবর্তনের মতবাদ। তা আমরা এখানে সেই সেল থিওরি নিয়ে আলোচনা করব। বিবর্তন মতবাদ আবার অন্য চ্যাপ্টার ইভলিউশনে পড়াবে। এই সেল থিওরি আবিষ্কারের পিছনে 2জন বিজ্ঞানীর অবদান আছে। একজন হচ্ছে এম.জে. স্লাইডেন। আমরা এটার নামটা আগে বলি কারণ ইনি উদ্ভিদ বিজ্ঞানী। এম.জে. স্লাইডেন উনি একজন উদ্ভিদ বিজ্ঞানী। তা প্রথম জীবনে উনি ছিল একজন আইনবিদ। পরবর্তীতে জেনা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসাবে নিয়োজিত ছিলেন। উনি প্রথম ঘোষণা দিলেন 1838 সালে যে উদ্ভিদ দেহের একক কোষ। তাহলে আমি যদি নামটি আবার বলে থাকি যে একজন উদ্ভিদ বিজ্ঞানী, ওনার নাম এম.জে. স্লাইডেন। এই নামগুলো কিন্তু অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। 1838 সালে উনি বললেন যে উদ্ভিদ দেহের একক কোষ। এর পরের বছর 1839 সালে টি সোয়ান, উনি একজন প্রাণী বিজ্ঞানী এবং অ্যানাটমির উপর গবেষণা করেছেন, অ্যানাটমি বিষয়ের অধ্যাপক। তাহলে উনি 1839 সালে ঘোষণা দিলেন যে প্রাণী দেহের একক কোষ। ইনি বললেন উদ্ভিদ দেহের একক কোষ, ইনি বললেন যে প্রাণী দেহের একক কোষ। তাহলে ওনাদের সম্মিলিত প্রচেষ্টায় এই সেল থিওরিটা আবিষ্কার হয়ে যায়। তাহলে সেল থিওরির মূল বক্তব্য কি? যে প্রত্যেকটা জীবদেহ কোষ দ্বারা গঠিত। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করতে পারছো কিনা যে একজন হচ্ছে এম.জে. স্লাইডেন, উনি বললেন যে উদ্ভিদ দেহের একক কোষ, আর একজন বিজ্ঞানী টি সোয়ান, উনি বললেন প্রাণী দেহের একক কোষ। তা উদ্ভিদ আর প্রাণী মিলেই তো জীব। তাহলে জীবদেহের গঠন এবং কার্যকরী একক কোষ, এই প্রচলিত ধারণাটাই হচ্ছে সেল থিওরি। যে পদার্থবিদ্যা রসায়নের মতন এরকম কোনো থিওরি নয়। এখানে যে জীবদেহের গঠন এবং কার্যকরী একক যে কোষ, এইটি তর্ক বিতর্ক যুক্তি দ্বারা বোঝাই দেওয়াটাই হচ্ছে সেল থিওরি। তা সেল থিওরি আবিষ্কারের 20 বছর পর আরেকজন বিজ্ঞানী রুডলফ ভার্সম নামক একজন বিজ্ঞানী বললেন যে কোষ একমাত্র পূর্বে বিদ্যমান কোনো কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি। তাহলে কোষটা হচ্ছে পূর্বের কোনো কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে পিতা থেকে যে একটি শুক্রাণু আসে, মাথা থেকে আসে একটা ডিম্বাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণু এই দুটোই কিন্তু কোষ। তাহলে শুক্রাণু কোষ, ডিম্বাণু কোষ, কোষ একমাত্র পুনর্বিদ্যমান কোনো কোষ থেকে নতুন কোষের তৈরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্বের কোষ থেকে যে নতুন কোষের তৈরি আমরা যদি একটু খেয়াল করি কিভাবে এই বিষয়টা সম্ভব। যেমন শুক্রাণু আর ডিম্বাণু মিলনের ফলে তৈরি হয় জাইগোট, এর আরেক নাম নিষিক্ত ডিম্বাণু। তাহলে নিষিক্ত ডিম্বাণু কিন্তু একটা কোষ, সেই একটি কোষ কিন্তু এখন আর একটি কোষে নাই আমাদের শরীরে। যেমন 75 কেজি ওজনের মানুষের কোষ আছে 60 ট্রিলিয়ন, যার 1 ট্রিলিয়ন সমান 10 লক্ষ কোটি। তাহলে বুঝতেই পারছো যে প্রত্যেকটা মানুষের জীবন শুরু হয়েছিল কিন্তু এক কোষ দিয়ে, কিন্তু পরবর্তীতে সেই আর এক কোষ নাই। এইভাবে আমরা অনেক বক্তব্য তুলে ধরতে পারি, তবে সর্বশেষ আমরা কোষের মূল বক্তব্যটাই আলোচনার চেষ্টা করি। তার মূল বক্তব্যটা কি দেখো, আমরা এটা ব্ল্যাকবোর্ডে উল্লেখ করেছি এবং মুখস্থ বলতে পারি যে প্রত্যেকটা জীবই কোষ দ্বারা গঠিত। প্রত্যেকটা জীবই কোষ দ্বারা গঠিত, যেটা আমরা কোষের সংজ্ঞার ভিতরে প্রথম স্টেপেই বলেছিলাম। এটা যদি আমরা আবার একটু ব্যাখ্যা দিই, প্রত্যেকটা জীবই কোষ দ্বারা গঠিত, এই ব্যাখ্যাটা এরকম একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। যেমন আমাদের জীবদেহ, যে কতগুলো সেল, সেলের সমষ্টি হলো কি টিস্যু বা কলা, টিস্যুর সমষ্টি অর্গান, অর্গানের সমষ্টি অর্গান সিস্টেম, অর্গানের সিস্টেমের সমষ্টি কি অ্যানিমেল বডি। তাহলে আমরা একটা অ্যানিমেল বডি মূল একক কি কোষ। তাহলে আমাদের শুরুটা হয়েছে কোথার থেকে? কোষ থেকে। কোষের পরে টিস্যু, টিস্যুর পরে অর্গান, অর্গানের পরে অর্গান সিস্টেম, তারপর একটা অ্যানিমেল বডি। তাহলে জীবদের গঠন বা অ্যানিমেল বডির মূল একক হলো কাজ। তাহলে প্রত্যেকটা জীব যে কোষ দ্বারা গঠিত, এর আমরা ব্যাখ্যাটা এই দ্বারা ক্লিয়ার করলাম। জীব কোষ জীবদেহের কার্যিক একক, এই অর্থটা এরকম যে প্রত্যেকটা কোষের কাজ কিন্তু আলাদা। যেমন আমরা যদি বলি স্নায়ু কোষ, স্নায়ু কোষ কী করে? উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন তৈরি করে। মেমারি সেল কী করে? দুগ্ধ নিঃসরণ করে। এরকম প্রত্যেকটা কোষের কিন্তু কাজ আলাদা, এই জন্য বলা হচ্ছে কোষ জীবদেহের কার্যিক একক। কোষ পূর্বের কোনো কোষ থেকে নতুন কোষের সৃষ্টি, যে কোষ পূর্বের কোনো কোষ থেকে নতুন কোষের সৃষ্টি। দেখো দেখো আমরা 3 নম্বর পয়েন্টে এটা উল্লেখ করেছি। কিভাবে এটা সম্ভব? যেটা আমরা বলেছি যে একটি কোষ থেকে দুইটা, দুইটা থেকে চারটে, চারটে থেকে আটটি, আটটি থেকে 16টি, এইভাবে কিন্তু আস্তে 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 মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে অসংখ্য কোষ তৈরি হয়েছে। যেমন আমরা যখন নিষিক্ত ডিম্বাণু আকারে ছিলাম, সেটা কিন্তু একটি কোষ ছিল। পরবর্তীতে সেই একটি কোষ বিভাজন হতে 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 অসংখ্য কোষের তৈরি হয়েছে। কাজেই কোষ হচ্ছে পূর্বের কোনো কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি। কোষ বংশগতির ধারক ও বাহক। আমরা প্রথমে বলেছি যে কোষ বংশগতির ধারক ও বাহক, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু, এটা কিন্তু কোষ। এবং এই কোষ বংশগতির ধারক এইভাবে, যেমন এরা বংশ পরস্পরে সঞ্চারিত হয়, যেমন পিতার বৈশিষ্ট্য পরবর্তী জেনারেশন যায়, মাতার বৈশিষ্ট্য পরবর্তী জেনারেশন যায়, এবং শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে এটা পরবর্তী বা বংশগতির ধারক ও বাহক হিসেবে মুখ্য ভূমিকা পালন করে, এবং এরা বংশ পরস্পরে সঞ্চারিত হবে। কোষ জীবদের আন্তঃক্রিয়াকলাপের সমষ্টি, এই ব্যাখ্যাটা এইরকম আছে বইতে, যে কোষের আদেও যে অংশগুলো আমরা দেখতে পাইনি, যে কোষের আদেও বিভিন্ন অংশের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে। এই পারস্পরিক সম্পর্কটিকে বলা হয় প্রিন্সিপালস অফ কমপ্লিমেন্টারি বা পরিপূরকতার সূত্র। তার প্রিন্সিপালস অফ কমপ্লিমেন্টারি বা পরিপূরকতার সূত্র, এটি হলো আন্তঃকলাপের সমষ্টির এর ব্যাখ্যাটা। এখন কোষ মতবাদের আমরা 5টি মূল পয়েন্ট পেয়েছি। কি কি পেয়েছি? যে প্রত্যেকটা জীবদেহ কোষ দ্বারা গঠিত, কোষ জীবদেহের কার্যিক একক, কোষ পূর্বের কোনো কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি, কোষ বংশগতির ধারক এবং বাহক, অর্থাৎ বংশ পরস্পরে সঞ্চারিত হয়, কোষ জীবদেহের আন্তঃক্রিয়াকলাপের সমষ্টি। এই 5টি মূল ধারণা কিন্তু একদম মুখস্থর মধ্যে রাখতে হবে। আমরা এতক্ষণে কোষ মতবাদ আলোচনা করলেও প্রত্যেকটা জিনিসের তো সমালোচনা আছেই। একটা মানুষের সমালোচনা আছে, একটা ক্লাস নিলেও যেমন তার ভালো মন্দ আছে, সমালোচনা আছে। অনুরূপভাবে এই সেল থিওরি যে 2 জন বিজ্ঞানী দিয়েছে, এরকম এই সেল থিওরি কিন্তু সমালোচনা আছে। আমরা এরকম সমালোচনা ডারউইনের ক্ষেত্রে জানি, তারপরে ল্যামার্কের ক্ষেত্রে জানি, ওনারা যে মতবাদ দিয়েছে ওনাদের মতবাদের সমালোচনা আছে। অনুরূপভাবে এফজে স্লাইডেন এবং টিসওয়ান, ওনারা 2 জন যে মতবাদ দিয়েছে, এরা সমালোচনার ঊর্ধ্বে নয়, কারণ এদেরও সমালোচনা আছে। দেখি আমাদের সেই সমালোচনার ভিতর কি কি আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই সমালোচনাটি আলোচনা করি। তাহলে সমালোচনা কি? প্রত্যেকটা জীবদেহ যে কোষ দ্বারা গঠিত, এটি তো কোষ, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে ব্যতিক্রম। যেমন আমরা লিখেছি ভাইরাস,
ভাইরাস কিন্তু যখন বাতাসে থাকে তখন সে জ্বরের ন্যায় আচরণ করে। তাহলে যে প্রত্যেকটা জীবদেহী যে কোষ দ্বারা গঠিত সেটা সঠিক নয়। কারণ ভাইরাস কখন জীব? যখন সে জীবে থাকে তখন সেই জীব। যখন জড়বস্তুর ন্যায় আচরণ করে, বাইরে থাকে, বাতাসে থাকে, পানিতে থাকে, তখন সে জ্বরের ন্যায় আচরণ করে, তখন তাকে আমরা জীব বলতে পারি না। তাই কাজেই 1 নম্বর পয়েন্টের সমালোচনা হচ্ছে ব্যতিক্রম ভাইরাস। পূর্ব বিদ্যমান কোষ থেকেই যে নতুন কোষের সৃষ্টি, এই সম্পর্কে এই দুইজন বিজ্ঞানীর ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে। যেমন প্রথম যে এককোষী প্রাণী তৈরি হয় বা এককোষী জীব তৈরি হয়, সেই এককোষী জীবের প্রথম জীবের উৎপত্তি বা ব্যাখ্যা ওনারা দেন নাই। যেমন আজ থেকে প্রায় 500 কোটি বছর আগে পৃথিবী তৈরি হয়েছে। এই 500 কোটি বছর প্রথম দিকে কিন্তু কোনো জীব ছিল না, তার মানে কোষও ছিল না। তাহলে প্রথম যে কোষটি আসলো তার ব্যাখ্যাটা কি? আমরা যদি বলে থাকি কোষ পূর্ব বিদ্যমান কোনো কোষ থেকে নতুন কোষের সৃষ্টি, প্রথম কোষটা কিভাবে তৈরি হয়েছে, এই ধরনের কোনো ব্যাখ্যা ওনারা দিতে পারেননি। তাহলে আমরা এটাও সমালোচনার দিক উল্লেখ করলাম। তারপরে কোষের সুস্পষ্ট নিউক্লিয়াস নাই। এখানে কোষের সুস্পষ্ট নিউক্লিয়াস সম্পর্কে ব্যাখ্যা দিতে বিজ্ঞানীরা ব্যর্থ হয়েছে। আমরা এখানে একটা জিনিস পড়েছি, আদিকোষ এবং প্রকৃত কোষ। আদিকোষের উদাহরণ কিন্তু ভাইরাস। আদিকোষে আমরা বলেছি যে সুস্পষ্ট নিউক্লিয়াস নেই, কিন্তু কোষের সংজ্ঞায় আবার আমরা বলছি যে নিউক্লিয়াস থাকবে। কাজে দেখা যাচ্ছে যে আদিকোষের যে সুস্পষ্ট নিউক্লিয়াস নাই, এই ব্যাখ্যাটা কিন্তু এখানে ওনারা দিতে পারেননি। কারণ সংজ্ঞার ভিতর ডাইরেক্ট বলা আছে যে কোষ মানেই নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম থাকবে, প্লাজমা মেমব্রেন থাকবে। তার মানে আদিকোষে আবার সুস্পষ্ট নিউক্লিয়াস নাই, এখানেও তারা ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে। আরেকটি কোষতত্ত্ব অনুসারে প্রত্যেকটা জীবেই কি থাকে? প্রোটোপ্লাজম থাকবে, প্রোটোপ্লাজম দ্যাট মিন্স সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস আর প্লাজমা মেমব্রেন। তার মানে 3টে অংশ থাকবে। কি থাকবে? একটা হলো প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। কিন্তু শৈবাল এবং ভাইরাস ইত্যাদিতে যদি নিউক্লিয়ার বস্তুটি দেখাও যায়, কিন্তু নিউক্লিয়ার পর্দা থাকে। তাহলে এখানেও এরা ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে। যেমন শৈবাল, বিশেষ করে সবুজ শৈবাল এবং ভাইরাস ইত্যাদিতে নিউক্লিয়ার পর্দা থাকে না। কিন্তু আমরা কোষের সংজ্ঞার ভিতর বলেছি যে কোষের নিউক্লিয়ার পর্দা থাকবে, নিউক্লিয়াসও থাকবে, নিউক্লিয়ার পর্দাও থাকবে। তাহলে এখানে ওনারা সুস্পষ্ট ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে। তাহলে আমরা সীমাবদ্ধতার ভিতর কয়টি পয়েন্ট দেখলাম? 4টি পয়েন্ট। একটা ব্যতিক্রম দেখলাম ভাইরাস, কারণ ভাইরাস সব ক্ষেত্রে কোষ নয়। আরেকটা ব্যাখ্যা দেখেছি যে পূর্ব বিদ্যমান কোষ থেকে যে নতুন কোষের সৃষ্টি, এখানেও বিজ্ঞানীরা সুস্পষ্ট ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে। আরেকটি ব্যাখ্যা আমরা দেখেছি যে কোষের যে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, যেমন আদি কোষে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে না, ব্যাকটেরিয়া থাকে না, ভাইরাসের ক্ষেত্রে থাকে না। আর একটা অংশ দেখেছি যে নিউক্লিয়ার পর্দা। আমরা কোষের সংজ্ঞায় দেখেছি নিউক্লিয়াসও থাকবে, নিউক্লিয়ার পর্দাও থাকবে। কিন্তু দেখা যায় যে সবুজ শৈবাল এবং ভাইরাসের ক্ষেত্রে নিউক্লিয়ার পর্দা থাকে না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো আজকে আমরা কি কি বিষয় শিখলাম। আমরা অনেক কিছু শিখেছি, তবে তার মাঝে 3টে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, একটা হলো কোষের সংজ্ঞা, যেটা আমরা এখানে উল্লেখ করেছি। কোষের সংজ্ঞা 2 নম্বর হলো আদিকোষ প্রকৃত কোষের পার্থক্য। এছাড়া আরেকটা শিখেছি সোমাটিক সেল রিপ্রোডাক্টিভ সেলের পার্থক্য। তারপরে একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো, যেটা পরীক্ষায় প্রায় আসে। তারপরে আমরা কোষতত্ত্ব বা কোষ মতবাদ বা সেল থিওরি, এটাও আমরা শিখেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে অনার্স 3য় বর্ষ, তোমাদের সবে কয়েকদিন ক্লাস শুরু হয়েছিল। আমরা কিছু জিনিস পড়িয়েছিলাম, সেল থিওরিটা হয়তো পড়ানো ছিল না, আমরা এটা ক্লিয়ার করে দিলাম। আমরা আগামী ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে আসবো। এবং ফার্স্ট ইয়ারের উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমাদেরও সেলের কিছু অংশ আছে, বিশেষ করে ইন্ট্রোডাকশন টু জুলজিতে। তোমরা এই ক্লাসটা ঠিকমতো দেখলে আমি আশা করব যে তোমাদের কাছে কোষ সম্পর্কে ক্লিয়ার হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা একটু জিনিস খেয়াল করেছো, আমরা এখানে যে কোষটার কথা বলেছি সেটা কিন্তু প্রাণী কোষ। যে প্রাণী কোষ পড়াইতে যাই, কিন্তু আমরা কোষ প্রাচীরটা আনি নেই। কোষ প্রাচীর মানেই কিন্তু উদ্ভিদ কোষে থাকে। যেহেতু আমরা প্রাণী বিজ্ঞানের ক্লাস এবং প্রাণী কোষ নিয়ে আলোচনা করেছি, তাহলে আমাদের কোষের 3টে অংশই বলতে হবে। সেই 3টে অংশ হচ্ছে কি, যে প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম, যেটা আমাদের আধুনিককালের চিন্তায় দিয়েছে। আমি এখন কয়েকটি শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো, আমি এখন আলোচনা করব আমরা আজকে যা পড়লাম এখান থেকে ক বিভাগে কি কি উল্লেখযোগ্য প্রশ্ন আসতে পারে।
ক বিভাগে উল্লেখযোগ্য প্রশ্ন আসতে পারে যে সেল থিওরি আবিষ্কারের পিছনে যে দুইজন বিজ্ঞানীর নাম আমরা বলেছি, সেই দুইজন বিজ্ঞানীর নাম আসতে পারে। কি নাম বলেছি আমরা? এমজে স্লাইডে টিশওয়ান, কাজে এই দুইটা নাম লিখতে হবে। আরেকটা প্রশ্ন হতে পারে যে কোষের আধুনিক সংজ্ঞা দাও। আমরা লোয়ান সিকিউবেস 1963 সালে যে সংজ্ঞাটি দিয়েছে সেই সংজ্ঞাটি তোমাদেরকে মুখস্থ করতে হবে বা লিখতে হবে। তারপরে এখান থেকে আরও কিছু প্রশ্ন আসতে পারে যে আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্য দাও। এখান থেকে আরও প্রশ্ন হতে পারে যে প্রকৃত কোষ কী বা ইউসেল কী। এই প্রশ্নগুলো হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। বা সোমাটিক সেল কী, রিপ্রোডাক্টিভ সেল কী, তারপরে কোষীয় অর্গানিলি কী, এই বিষয়গুলো হচ্ছে 1 নম্বর প্রশ্নের ভিতর আসতে পারে। এখন খ বিভাগে বিশেষ করে 4-এর জন্য যে অ্যান্সারগুলো আসতে পারে যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে একটা প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই চিহ্নিত চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ সুন্দরভাবে দেখাবে। এখান থেকে আরো প্রশ্ন 4 নম্বরের জন্য আসতে পারে যে আদি কোষ প্রকৃত কোষের পার্থক্য বা সোমাটিক সেল আর রিপ্রোডাক্টিভ সেলের পার্থক্য লিখো। এই পার্থক্য এবং চিত্র এটা হলো খ বিভাগের জন্য। আর গ বিভাগের জন্য সেল থিওরিটা, এই সেল থিওরিটা যদি সমালোচনা সহ আসে তাহলে গ বিভাগের জন্য আসে, আর যদি সমালোচনা ছাড়া আসে তাহলে এটা খ বিভাগের জন্য আসবে। তখন সমালোচনা ছাড়া তোমাদেরকে আর এই সমালোচনাটা লিখতে হবে না, শুধু বিজ্ঞানীদের নাম, কিছু ব্যাখ্যা এবং মূল ধারণা দিয়ে দিলে এটা হয়ে যায় 4 নম্বরে উপযুক্ত পড়া। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই পর্যন্তই রাখতে চাই। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে থাকবে, ঘরের বাইরে যাবে না এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর ক্লাসে কোথায় কোনো বুঝতে অসুবিধা হলে জানিয়ে দেবে, আমরা পরবর্তী ক্লাসে এটা সংশোধন করে দেওয়া বা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা হয়তো বা সামনে আরেকটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। খোদা হাফেজ, আজকে এই পর্যন্ত।